আর ক্ষোভ শুধু যে এই তরুণ গবেষকের মনের মধ্যে রয়েছে তা কিন্তু নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাস এবং রাজনীতি ও প্রশাসনে সেনাবাহিনীর একছত্র আধিপত্য নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছে। স্বাভাবিকভাবেই নিজামানির এই লেখা তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে। অনেকেই বলছেন একদম সঠিক কথাই বলেছেন তিনি। আর এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি অচিরেই স্ফুলিঙ্গ হয়ে উঠে দ্রোহের আগুন জ্বালাতে পারে জঙ্গিবাদের ওই পাকিস্তানে? জোরাইন নিজামানি কি হয়ে উঠবেন পাকিস্তানের ইউথ আইকন? কারণ মনে করে দেখুন, গত বছর নভেম্বরের শুরুতেই পাকিস্তান প্রত্যক্ষ করেছে জেনজির বিক্ষোভ। শিক্ষায় সংস্কারের দাবিতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে শুরু হয়েছিল এই বিক্ষোভ, যা পরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। রাস্তা অবরোধ থেকে ভাঙচুর, কোনো কিছুই বাদ যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাক সেনা জওয়ানদের পর্যন্ত নামাতে হয়েছিল। আর এই বিক্ষোভ থেকে উঠেছিল শেহবাগ সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার নির্দেশ। তবে শুধু ছাত্ররা নয়, এই বিক্ষোভে ছাত্রদের সঙ্গে ছিলেন আম জনতাও। কারণ পাকিস্তানে জিনিসপত্রের দাম বৃদ্ধি, বেকারত্ব আর প্রশাসনিক জোর জুলুমকে হাতিয়ার করেই রাস্তায় নেমেছিল 8 থেকে 80। আন্দোলনকে আরও জোরালো করে তুলেছিল প্রভাবশালী জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে 2024 সালের জানুয়ারিতেও একই ধরনের আন্দোলন হয়েছিল পাকিস্তানে। শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন সেমিস্টার ফির নামে প্রতি 3-4 মাসে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। ভাবুন একবার, শিক্ষার্থীদের থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে পাক সরকার, অন্যদিকে সন্ত্রাসীদের জন্য বরাদ্দ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাহলে সমীকরণটা আপনারা এতক্ষণ নিশ্চয়ই ধরে ফেলেছেন। স্বাভাবিকভাবেই শিক্ষিত মেধাবী প্রজন্মের ক্ষোভের কারণটাও অস্বাভাবিক নয়। আবার দেশের মানুষের পেটের ভাত জোগাড় করতে না পারা শেহবাজ মুনির কিন্তু জঙ্গিদের পেট ভরাতে কোনো কসুর রাখেননি। ফলে এই বিক্ষোভ যে ক্রমেই পোক্ত হচ্ছে তা বলাই যায়। আর এই আবহে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের সরকারের পতন আর মাত্র সময়ের অপেক্ষা? বাংলাদেশ নেপালের মতোই পট পরিবর্তন হবে পাকিস্তানেও। পাকিস্তানের সঙ্গে হাত মেলানো বাংলাদেশের কাছে কি আছে এই সমস্ত খবর, নাকি তারা শুধুমাত্র ব্যস্ত ভারত বিরোধিতার জিগির তুলতে? কোন দিকে গড়াচ্ছে ভারতকে বড় শত্রু মনে করা পাকিস্তানের ভবিষ্যৎ? দেখুন, তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান রাজনৈতিক চেতনা এবং সরকারের প্রতি হতাশা যে কোনো দিকে মোড় নিতে পারে, তা আপনারা জানেন। তাহলে কি এবার সেই পথে পাকিস্তান? জানা যাচ্ছে গত বৃহস্পতিবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট জারি করেছে পাকিস্তান অধিকৃত বালুচিস্তানের নির্বাসিত সরকার। আর সেই গ্রেপ্তারি পরোয়ানা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন বালোচ নেতা মীর ইয়ার বালোচ। সেই মীর ইয়ার, যিনি দিন কয়েক আগেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে খোলা চিঠি পাঠিয়ে বালুচিস্তানে চীনের সেনা মোতায়েন নিয়ে সতর্ক বার্তা পাঠিয়েছিলেন। বালুচিস্তানের নির্বাচিত সরকারের অভিযোগ, শেহবাজ শরীফ বৈধ ভিসা ছাড়াই অবৈধভাবে বালুচিস্তানে প্রবেশ করেছেন। বালুচিস্তানের ভিসা নিয়ম রীতিমতো লঙ্ঘন করেছেন শেহবাজ শরীফ। ফলে গত 8ই জানুয়ারির নির্দেশিকা অনুযায়ী বালুচিস্তানের সার্বভৌমত্বের গুরুতর এবং ইচ্ছাকৃত লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে। কারণ বিদ্রোহী বালোচরা সাফ জানিয়ে দিয়েছে বালুচিস্তান একটি স্বতন্ত্র, সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র। তাই কেউই সেখানকার অভিবাসন আইনের ঊর্ধ্বে নন, এমনকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেও নন। তাই প্রয়োজনীয় নথি এবং অনুমোদিত ভিসা ছাড়া বালুচিস্তানে প্রবেশ ফৌজদারি অপরাধ হিসেবেই গণ্য করছে ওই বালুচিস্তান। তারা একদম সাফ বার্তা দিয়েছে যে অনুমতি ছাড়া কাউকেই বালুচিস্তানের আকাশপথ বা সমুদ্রপথে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তাহলে একদিকে জেন জিদের ক্ষোভ আর অন্যদিকে বালুচিস্তানের বিদ্রোহীরা। এই আবহে আবার পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পাক সাংবাদিক মোহাম্মদ আসলাম শাহের গ্রেপ্তারি এবং জেল সেই উদ্বেগকে আরও প্রকট করে তুলেছে।
এমনিতেই গত নভেম্বরে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট এক বিবৃতিতে পাকিস্তানের সাংবাদিকদের জন্য গভীরতম সংকটের কথা তুলে ধরেছিল, যেখানে সাংবাদিকদের টার্গেট করে হত্যা, পেকা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধ, অঘোষিত সেন্সরশিপ, রাষ্ট্র এবং অরাষ্ট্রীয় শক্তির হয়রানি, জোর করে ছাঁটাই এবং বেতন না পাওয়ার মতন সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট জানিয়েছিল যে এই অবস্থার উন্নতি না হলে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চাওয়ার পথেও যেতে পারে তারা। এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই পেকা আইন ঠিক কী। পেকার ফুল ফর্ম হলো প্রিভেনশন অফ ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট। এটি একটি ডিজিটাল অপরাধ দমনকারী আইন, যা প্রথম চালু হয় ওই পাকিস্তানে 2016 সালে। এই আইনের উদ্দেশ্য ছিল অনলাইন প্রতারণা, হ্যাকিং, সাইবার সন্ত্রাসবাদ, পরিচয় চুরি, অনলাইন ব্ল্যাকমেল এবং শিশু পর্নোগ্রাফির মতন অপরাধকে দমন করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পেকা আইন মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেও ব্যবহার হতে শুরু করে। 2023 এবং 2024 সালে সংশোধনের মাধ্যমে পেকা আইন আরও কঠোর করেছে পাকিস্তান। এই সংশোধনের মাধ্যমে সাংবাদিক, ব্লগার এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গ্রেপ্তার, ডিজিটাল কন্টেন্ট ব্লক, এমনকি জামিন অযোগ্য মামলার সুযোগ বাড়ানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, পেকা আইন অস্পষ্ট ভাষায় লেখা হয়েছে এবং এটি পাক সরকার এবং সেনাবাহিনীর সমালোচনা দমন করতে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জেন জি লেখালেখি, অনলাইন প্রতিবাদ এবং মতামত দমনে এই পেকা আইনের প্রসঙ্গ বারবার উঠে আসছে। ফলে বুঝতেই পারছেন, জঙ্গিবাদে মদদ দিতে দিতে নিজেদের দেশের বাকি মানুষদের কথাই ভুলে গেছে পাক প্রশাসকরা। আর সেই আবহে পাকিস্তানের জন্য আরও একটি খারাপ খবর হলো, ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা গাজার সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বা নিরাপত্তা মিশনে পাকিস্তানের সেনাবাহিনীর কোনো ভূমিকা মেনে নেবে না। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার সাব জানিয়ে দিয়েছেন, ইসরায়েল কেবলমাত্র যেসব দেশের ওপর তারা আস্থা রাখে তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, আর সেই তালিকায় নেই পাকিস্তান। তার বক্তব্য অনুযায়ী গাজায় যে কোনো নিরাপত্তা বা পুনর্গঠনের উদ্যোগের আগে জঙ্গি সংগঠন হামাসকে সম্পূর্ণভাবে পরাস্ত এবং নির্মূল করা জরুরি। আজার আরও ইঙ্গিত দেন যে পাকিস্তানের অতীত অবস্থান এবং কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে তার পরোক্ষ সংযোগ নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে, যা বিশ্বাসের ঘাটতির মূল কারণ। আর আপনাদেরকে আগেই জানিয়েছিলাম পাকিস্তানের মাটিতে লস্কর এবং হামাসের নেতাদের বৈঠক। ফলে ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিল যে গাজার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোয় পাকিস্তানের জন্য ইসরায়েলের দরজা বন্ধই থাকছে। অর্থাৎ মহাবিশ্বের এই ভূ রাজনৈতিক খেলায় ক্রমশ কিন্তু কোণঠাসা হচ্ছে পাকিস্তান। শেহবাজ মুনিরের ঘরেই এখন অশান্তির আগুন। তারপরেও বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্তে খামতি নেই তাদের। আর বাংলাদেশ ভারত বিরোধিতায় এতটাই অন্ধ যে পাকিস্তানের এই দৈন্য দশা তাদের চোখে পড়ছে না। পাকিস্তানের এই ভঙ্গুর বাস্তবতার সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ আসলে কোন পথে হাঁটতে চাইছে? দেখুন, ইতিহাস সাক্ষী আছে যে পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বরাবরই সংশ্লিষ্ট দেশগুলোর জন্য বিপদ ডেকে এনেছে। বাংলাদেশ নিজেই একসময় সেই অভিজ্ঞতার শিকার। অথচ আজ সেই পুরনো ক্ষত ভুলে ইসলামাবাদের সঙ্গে সামরিক এবং কূটনৈতিক সখ্যতা বাড়ানোর চেষ্টা কি বাংলাদেশের জন্য আত্মঘাতী ঝুঁকি নয়? কারণ বাংলাদেশ এবং সেখানকার কিছু উগ্র নেতা তথা জনতাকে জেনে রাখা উচিত যে পাকিস্তান শুধু একটি দেউলিয়া দেশই নয়, বরং রাজনৈতিক এবং সামাজিক দিক থেকেও একটি বিপজ্জনক রাষ্ট্র। একদিকে জেন জিদের ক্ষোভ, অন্যদিকে বালোচদের বিদ্রোহ, আবার সেনা রাজনীতির দাপট, এই ত্রিমুখী চাপে যে কোনো সময় দেশটি অস্থিতিশীলতার অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। আর সেরকম হলে তার ফল কে বা কারা ভুগবে? সাধারণ মানুষ এবং প্রতিবেশী রাষ্ট্রগুলো,
দেখুন, এ কথা খুব সত্য যে পাকিস্তানে বড়সড় গণ আন্দোলন বা ক্ষমতার পালাবদল ঘটে তাহলে তার ঢেউ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও আছড়ে পড়তে পারে।